দু নম্বর কথা কি, আমি আপনাদের জন্য কি করতে পারবো না পারবো আগে থেকে বলি। আমি বাকি রাজনীতির লোকেদের মতো এসে গাদা গাদা প্রতিশ্রুতি দেব, তারপরে ভোটের পর আর তোমার দেখা নাই রে, আমি ওই জিনিস করি। আমি একটা কথা আপনাদের স্পষ্ট করে বলে দিই, দেখুন দিদি আমাকে ভালোবাসেন, স্নেহ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে ভাইয়ের মতো ভালোবাসেন। আমি এইটুকু আপনাদের নিশ্চিত করে বলতে পারি, আমি জেতার পর আমি যদি মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জিকে বলি যে দাদা বা দিদি, তমলুকের লোকসভার অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভায় এই বয়াল অঞ্চলের জন্য আমার এই কাজটা দরকার, নন্দীগ্রামের একটা সোনাচূড়ার অঞ্চলের জন্য আমার এই কাজটা দরকার, বা আমার এই রাস্তার জন্য এই কাজটা দরকার, এই এলাকায় এই কাজটা দরকার, আমি দিদি আর দাদা আমাকে যতটা ভালোবাসেন আমি এটা নিশ্চিত করে বলতে পারি, আর 5 জনের চাইতে অনেক তাড়াতাড়ি আমি তমলুক লোকসভার জন্য কাজটা তাদের থেকে হাসিল করে আনতে পারবো। এইটুকু নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতে পারি। তাই আপনাদের থেকে আমি সমর্থন চাইছি। আপনারা যারা আমার জেনারেশনের আছেন, আমাদের প্রজন্মের যারা আছেন 18 থেকে 35 বছর পর্যন্ত, তাদেরকে বলছি আমি আপনাদেরই প্রজন্মের, আমাকে যদি আশীর্বাদ করেন আমি হয়তো পশ্চিমবঙ্গ থেকে সর্বকনিষ্ঠ অর্থাৎ সবচেয়ে বয়সে ছোট সাংসদ হিসাবে লোকসভায় যেতে পারবো, এবং সেখানে দাঁড়িয়ে সেখান থেকেও আপনাদের জন্য কাজ ছিনিয়ে আনতে পারবো, এইটুকু ভরসাও আমি আপনাদেরকে দিতে পারি। এবার দেখুন, উল্টো দিকে যে প্রার্থী হবে বলে শুনছি অভিজিৎ গাঙ্গুলি, তার বয়স হচ্ছে 62 বছর, আমার বয়স খুব কম, মাত্র 28, বুঝতে পারছেন? আচ্ছা এবার বলুন তো, একটা 62 বছরের লোক জোরে দৌড়াতে পারবে না? আমি জোরে দৌড়াতে পারবো, আমি জোরে দৌড়াতে পারবো। তাহলে আগামী 5টা বছর যদি আপনারা আমায় জেতান, বয়াল থেকে সোনাচূড়া, নন্দীগ্রাম থেকে তমলুক, মহিষাদল থেকে হলদিয়া, নন্দকুমার থেকে কোলাঘাট, 7টা বিধানসভায় দৌড়তে হবে 5 বছরে, মানুষের কাছে পৌঁছতে হবে। আমি নিশ্চিত করে বলতে পারি আমার প্রতিদ্বন্দ্বী বাকি সবার চাইতে আমি অনেক দ্রুত আপনাদের পাশে দাঁড়াতে পারবো, শুধু ভোটের আগে নয়, ভোটের পরেও। তাই আপনাদের থেকে সমর্থনটা চাইছি। তাই আপনাদের কাছে মায়েরা দাদারা বক্তব্য দীর্ঘায়িত করবো না, আর এইটুকু শুধু বলি, দিদি কি কাজ করছে এটা তো আমার আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না। দেখুন একদিকে মোদিজি, দুজনেই দাম বাড়াচ্ছে, দিদি আর মোদি। অনেকে বলে দিদি কোথায় দাম বাড়ালো, দাম তো মোদি বাড়ালো, গ্যাসের দাম বাড়ালো, কেরোসিন তেলের দাম বাড়ালো, সর্ষের তেলের দাম বাড়ালো। আমাকে একদিন একটা কাকিমা বলছে না গো দুজনেই দাম বাড়ায়। দুজনে কি করে দাম বাড়ায়? বলে শোনো, মোদি দেখো 450 টাকার গ্যাস ছিল, ওটাকে বাড়িয়ে 1000 করে দিয়েছে, আর দিদিও দাম বাড়ালো। কিসের বলো তো? এলেন কিসের? বলে 500 টাকার লক্ষ্মীর ভান্ডারটা দিদি বাড়িয়ে 1000 টাকা করে দিয়েছে। এইটা হচ্ছে দিদির দাম বাড়ানো, এটা হচ্ছে মমতা ব্যানার্জি। শুধু মমতা ব্যানার্জি এটা নয়, কথা দিয়েছিলেন ভোটের আগে আমি ক্ষমতা এলে ফ্রি রেশন চালু থাকবে, ফ্রি রেশন চালু। আমরা ছোটবেলায় সিপিএম এর সময় স্কুলে পড়েছি, আমাদের কপাল পোড়া, সিপিএম এর টাইমে স্কুলে পড়েছি, না মিড ডে মিলে মাংস পেলাম, না স্কুলের ড্রেস পেলাম সরকারের থেকে, না জুতা পেলাম, মোজা পেলাম, সাইকেল পেলাম। আর আজকে আমার ছোট ছোট ভাই বোনগুলোকে দেখি স্কুলে মিড ডে মিলে সপ্তাহে একদিন মাংস পাচ্ছে, ডিম পাচ্ছে, ড্রেস সরকার দিচ্ছে, জুতো মোজা সরকার দিচ্ছে, এমনকি স্কুলে যাওয়ার সাইকেলটা সরকার দিচ্ছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় টেস্ট পেপারটা পর্যন্ত সরকার দিচ্ছে, আর ক্লাস 12 এর পর মোবাইল কেনার জন্য 10,000 টাকা পর্যন্ত সরকার দিচ্ছে, মেয়েদের পড়াশোনার জন্য কন্যাশ্রী 25,000 টাকা 18 বছর হলে সরকার দিচ্ছে। আমরা এইগুলো কিচ্ছু পেলাম না সিপিএম এর সময়। আজকে দিদির সময় এগুলো সব আমাদের ভাই বোনরা আজকে দিদির সময় যারা স্কুলে পড়ে, কিরে স্কুলে মিড ডে মিল দেয় তো? তোদের জিজ্ঞেস করছি, এই পুচকিগুলো মিড ডে মিল দেয় তো স্কুলে? ভাত দেয় তো? হ্যাঁ। আর আমাদের ছোটবেলায় কি করতো, সিপিএম এর নেতার স্কুলে যেতাম, সিপিএম এর সময় 1 কেটলি করে খিচুড়ি দিয়ে বাড়ি পাঠিয়ে দিত। এই সিপিএম এর সময় আমরা এই জন্য বলতাম খিচুড়ি স্কুল, আমার মনে আছে এখন। সেই জায়গা থেকে দিদি আজকে এত পরিবর্তন ঘটিয়েছেন। তার উপরে আরো কত পরিবর্তন আমার আর বলার অপেক্ষা রাখে না, একের পর এক প্রকল্প, একের পর এক ভাতা। আমি আপনাদের বলি, দিদিকে জেতান, লক্ষ্মীর ভান্ডারের টাকাটা যেটা বেড়েছে ওটা এপ্রিল মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে। তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতান, যেন মমতা বন্দ্যোপাধ্যায় বার্তাটা পান যে দিদি তুমি কাজ করে যাও, আমরা তাহলে তোমার সাথে আছি। আর বিজেপি দেখুন কোনো কাজ করে না, শুধু ধর্মে ধর্মে বিভেদ ঘটায়, রাজনৈতিক কথা উল্টো পাল্টা গালাগালি দেয়, দিয়ে ওদের ভোট মিটে যায়। বিজেপিকে কোনোদিন দেখবেন না বিজেপি কোনো কাজ করেছে। আপনারা কেউ মনে করে বলতে পারবেন না যে বিজেপির এই 3টে প্রকল্প আমি পেয়েছি, কেউ মনে করে বলতে পারবে না, কারণ বিজেপি কোনো কাজই করেনি এসে থেকে। আর বিজেপি জানে যে আমি ধর্মে ধর্মে মানুষের মধ্যে বিভেদ ঘটাবো আর আমি বোধহয় ভোট পেয়ে যাবো। এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। তাই মায়েরা দাদারা আপনাদের থেকে আশীর্বাদ চাইছি, সর্বকনিষ্ঠ সাংসদ হিসাবে লোকসভায় যেতে চাইছি, আপনাদের জন্য দিদি আর দাদার থেকে কাজ নিয়ে আসতে চাইছি, আর আপনাদের জন্য দিল্লি থেকেও কাজ ছিনিয়ে আনতে চাইছি। তার জন্য আপনাদের আশীর্বাদ দরকার, আপনাদের দোয়া দরকার। আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আমি দেবাংশু আপনাদের ভাই, আপনাদের সন্তান হিসাবে আর আমি 5টা বছর থাকতে চাই। আর আমি আবার বলছি, শুধু ভোটের আগে প্রচারের জন্য আসিনি, ভোটের পরে 5টা বছরও দেখতে পাবেন। আর এই কথাটা বলি, আমি কিন্তু এখানে প্রথম আসছি না,
বিধানসভা নির্বাচনের সময় গোটা তমলুক লোকসভা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে প্রচার করেছি। 100-র উপরে সভা মিটিং মিছিল শুধু আমার পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর মিলে আমি করেছি, আমার খাতায় ডায়েরিতে তোলা আছে। আর আজকে যিনি আসছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, তিনি কোনোদিন পূর্ব মেদিনীপুরে পা রেখেছেন কিনা সন্দেহ। হাইকোর্ট থেকে বেরিয়ে সরাসরি টপকে পড়ছেন তমলুকে, আর গাছ থেকে যেমন আম খুলে পড়ে ওইরকম ভাবে টপকে পড়ছেন। তমলুকের মানুষের, সাধারণ মানুষের কষ্ট দুঃখ যন্ত্রণার কথা বুঝতে গেলে মানুষের সাথে মিশতে হয়। আমি সেই সভা সমিতি করে মানুষের চোখের ইশারা বুঝেছি। আমি এইটুকু বুঝতে পারি, বলতে পারি যে আপনারা আমাকে নিয়ে আর অন্তত কোনোদিন নিরাশ হবেন না। আর একটা কথা আমি বলতে পারি, জানেন, শুভেন্দুবাবুকে আগের দিন জিজ্ঞেস করেছে যে আপনার এখানে তো প্রার্থী তৃণমূলের দেবাংশু, আর আপনাদের প্রার্থী তো সম্ভবত অভিজিৎ গাঙ্গুলি, কি বলবেন? শুভেন্দু অধিকারী কি বলেছে জানেন আমাকে? আমি তো ওনার হাঁটুর বয়সী, শুভেন্দু অধিকারী আমার কাকার বয়সী, আমার মতো একটা ছেলে। হতে পারে ও অন্য দল করে, আমি অন্য দল করি, বলুন না, দল অন্য করলে তা বলে কি মানুষ মানুষের শত্রু হয়ে যায়? হয় না তো। দল যে জায়গার মতো করতেই পারে। শুভেন্দুবাবু আমাকে বলছে যে ও হচ্ছে নর্দমা আর অভিজিৎ গাঙ্গুলি হচ্ছে গঙ্গা। শুভেন্দুবাবু আমাকে নর্দমা বললো। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাকে যখন নর্দমা বলেছে, আমাকে যখন সাংবাদিকরা মাইক নিয়ে জিজ্ঞেস করলো দেবাংশু তোমাকে শুভেন্দু অধিকারী নর্দমা বলেছে, তুমি কি বলবে? আমি তখন মা বর্গভীমার মন্দিরের সামনে ছিলাম। আমি বললাম যে আমি কিচ্ছু বলবো না, উনি আমাকে ভাইপোর বয়সী, আমি ওনার, উনি আমার কাকার বয়সী। কাকা হিসাবে ভাইপোকে নর্দমা থেকে শুরু করে যা খুশি বলতে পারেন। আমি আমার কাকার বয়সী একজনের সম্পর্কে কোনো কটু কথা বলবো না, শুধু মা বর্গভীমাকে বলবো ওকে সুমতি দিক, সুবুদ্ধি দিক। আমি এইটুকু কথা বলছি। ভুল বলেছি কি আপনারা বলুন? আমি এর বাইরে আর কিছু নয়। ও আমায় যত খুশি খারাপ কথা বলুক, কিন্তু আমি কোনোদিন কোনো খারাপ কথা বলবো না, কারণ আমার শিক্ষা এরকম নয়। আমার মা আমাকে কোনো খারাপ কথা বলার শিক্ষা দেয়নি, আমি আপনাদের থেকেও সেই শিক্ষাই পেয়েছি। তাই ও আমাকে নর্দমা বলুক, পোকা বলুক, যা খুশি বলুক, আমার কাজ আপনাদের কাছে যাওয়া, আপনাদের থেকে আশীর্বাদ চাওয়া। আপনাদের থেকে আশীর্বাদটা পাবো এই ভরসা নিয়ে আমি এখান থেকে আজকে বিদায় নিতে চাই। কি মায়ের আশীর্বাদ করবেন তো? পাশে আছেন তো? অনেক ধন্যবাদ আপনারা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তাহলে 21-এ একটা খেলা হয়েছে, 24-এও কিন্তু আবার খেলা হবে, ঠিক আছে? এরকম খেলা হবে শুনে নাচতে শুরু করবেন, ঠিক আছে? 24-এ আবার খেলা হবে, পাশে থাকবেন আপনারা, আশীর্বাদ করবেন। জয় হিন্দ, জয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। থ্যাংক ইউ।